থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। লম্ব বৃত্তাকার শঙ্কু একটি ঘন বস্তু, মানে এর মাত্রা 3। লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ কি? উদাহরণ হিসেবে বলা যায় কলার মোচার অগ্রভাগ, কলার মোচার সামনের অংশটি, রাজমিস্ত্রির ওলন, বরের টোপর, আইসক্রিমের নিচের অংশ ইত্যাদি। অথবা আমি যে কাগজ দিয়ে বানিয়েছি এরকম, যার এক প্রান্তে প্রসারিত বৃত্তাকার ভূমি ধীরে ধীরে সুষমভাবে সংকুচিত হতে হতে একটি বিন্দুতে, মানে শীর্ষবিন্দুতে গিয়ে শেষ হয়েছে, এটি লম্ব বৃত্তাকার শঙ্কু। আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর সংজ্ঞা জানব লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়কারী যে বিভিন্ন সূত্র বা ফর্মুলা সেগুলি, এবং এই সূত্র বা ফর্মুলাগুলি কিভাবে তৈরি হলো তা বোঝার চেষ্টা করব। প্রথমেই লম্ব বৃত্তাকার শঙ্কুর সংজ্ঞা। লম্ব বৃত্তাকার শঙ্কু কাকে বলে? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে সমকোণী ত্রিভুজকে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। লিখে দিচ্ছি বোর্ডে। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোনো একটি বাহুকে স্থির রেখে অথবা অক্ষ ধরে সমকোণী ত্রিভুজকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। কি লিখলাম? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে সমকোণী ত্রিভুজকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। মানে মনে করলাম এরকম একটি সমকোণী ত্রিভুজ আছে এ বি সি। এর এবি বাহুকে, সমকোণ সংলগ্ন এবি বাহুকে স্থির রেখে যদি সিকে পূর্ণ ত্রিভুজটাকে ঘোরানো হয়, যেখানে সি একটি বৃত্তপথে ঘুরে আসবে আগের জায়গায়, তাহলে কি তৈরি করবে? এবিকে অক্ষ ধরে পূর্ণ আবর্তন করলে সমকোণী ত্রিভুজকে উৎপন্ন করবে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এরকম। অথবা যদি বিসিকে আমি অক্ষ ধরে বা স্থির ধরে এটাকে রোটেট করি, ঘোরাই, তাহলে উৎপন্ন হবে
এরকম একটি শঙ্কু, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুকে স্থির রেখে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু। এখানেও এ বি সি ত্রিভুজ, একে পূর্ণ আবর্তন করলে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়। লম্ব বৃত্তাকার শঙ্কু দুটি মূল শব্দ রয়েছে, লম্ব এবং বৃত্তাকার। বৃত্তাকার এই কারণে যে এর ভূমি বৃত্তাকার। এখানে দেখতে পাচ্ছি আমি যে সি অক্ষরটি বৃত্তপথে পূর্ণ এক পাক ঘুরে এসে এই শঙ্কুটির উৎপন্ন হয়েছে, তাই এর ভূমি হচ্ছে বৃত্তাকার ভূমি। এবং লম্ব বলা হচ্ছে কেন? লম্ব বলা হচ্ছে এই কারণে যেখানে শীর্ষবিন্দু এবং ভূমির বৃত্তাকার ভূমির যে কেন্দ্রবিন্দু, শীর্ষবিন্দু আর বৃত্তাকার ভূমির কেন্দ্রবিন্দুর সংযোজক রেখা ভূমির উপর লম্বভাবে রয়েছে। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, মানে উচ্চতা, এটাকে উচ্চতা বলা হচ্ছে। শীর্ষবিন্দু আর বৃত্তাকার ভূমির কেন্দ্রবিন্দুর সংযোজক রেখা মানে উচ্চতা ভূমির সঙ্গে সমকোণে রয়েছে, লম্বভাবে রয়েছে, অথবা উচ্চতা ভূমির ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে রয়েছে। সেজন্য এই লম্ব এবং লম্ব বৃত্তাকার শঙ্কু। কিন্তু যদি এরকম হতো যে বৃত্তাকার ভূমি রয়েছে কিন্তু শীর্ষবিন্দু আর বৃত্তাকার ভূমির যে কেন্দ্রবিন্দুর সংযোজক রেখা সেটি ভূমির উপর বা ভূমির ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি নয়, সমকোণ নয়, লম্ব নয়, তাহলে এরকম শঙ্কুকে কি আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে পারি? অবশ্যই বলা যায় না। তাহলে এই রকম শঙ্কুকে কি বলা যাবে? যেহেতু লম্ব নয় তাই এই শঙ্কুকে বলা যাবে তির্যক বৃত্তাকার শঙ্কু। অথবা এরকমও যদি শঙ্কু হয় যেটা লম্ব রয়েছে, শীর্ষবিন্দু ভূমির সঙ্গে লম্বভাবে রয়েছে কিন্তু ভূমিটা বৃত্তাকার না, তাহলেও সেই শঙ্কুকে লম্ব বৃত্তাকার আর বলা যাবে না, যেহেতু ভূমি বৃত্তাকার না। তো আমরা আলোচনা করছি লম্ব বৃত্তাকার শঙ্কু মানে এমন একটি শঙ্কু যার ভূমি হবে বৃত্তাকার, যার উচ্চতা ভূমির সঙ্গে বা ভূমির ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে, সেটি হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লম্ব বৃত্তাকার শঙ্কু যার উচ্চতা AB সমান H, ভূমির ব্যাসার্ধ BC সমান R এবং তির্যক উচ্চতা, কি উচ্চতা? তির্যক উচ্চতা নয়, এই উচ্চতাটা বাঁকাভাবে রয়েছে, তির্যকভাবে রয়েছে, তাই AC তির্যক উচ্চতা সমান L। এই এসিকে শঙ্কুর উৎপাদনকারী রেখাও বলা যায়। তাহলে এই যে একটি শঙ্কু রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু, তার উচ্চতা এখানে কি পাচ্ছি আমরা? এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা AB সমান H একক। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ BC আর একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা AC সমান L একক। তাহলে এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে আমরা H অক্ষর দিয়ে চিহ্নিত করেছি,
ভূমির ব্যাসার্ধকে আর অক্ষর দিয়ে চিহ্নিত করেছি এবং তির্যক উচ্চতাকে এল অক্ষর দিয়ে চিহ্নিত করেছি। এবং বস্তুত পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এই এইচ আর এবং এল দিয়েই এই সমকোণী ত্রিভুজ এ বি সি গঠিত। তাই সমকোণী ত্রিভুজ এ বি সি এর তিনটি বাহু হচ্ছে এইচ আর এবং এল, লম্ব এইচ, ভূমির আর এবং অতিভুজ এল, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। অর্থাৎ এইচ আর এল এরা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা হলেও এরাই আবার সমকোণী ত্রিভুজ এ বি সি তৈরি করেছে। তাই পিথাগোরাসের সূত্র থেকে এইচ আর এল মানে অতি, লম্ব আর ভূমির মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি। অতএব পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাই আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি। এখানে এই চিত্রে ত্রিভুজ এ বি সি, অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এবিসি এর কি পাচ্ছি? অতিভুজ মানে এল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব বলতে এইচ স্কোয়ার প্লাস ভূমি বলতে আর স্কোয়ার। তাই সমকোণী ত্রিভুজ এবিসি এর তিনটি বাহু অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর আসলে এরাই হলো আবার লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতার স্কোয়ার ইকুয়ালস টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এই যে একটা ফর্মুলা আমরা পেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কুর তিনটি প্যারামিটারের মধ্যে যে কোনো দুটা প্যারামিটারের মান দেওয়া থাকলে অপরটির মান এই ফর্মুলা থেকে সহজেই উদ্ধার করা যায়। যেমন মনে করলাম যে এল এর মান, এইচ এর মান দেওয়া আছে, আর এর মান কত, তাহলে এখান থেকে পাবো না আমরা? এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। যদি এইচ এর মান দেওয়া নেই, এল এর মান আর এর মান দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ এর মান যদি বার করি রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এইভাবে এই তিনটি মানের মধ্যে লম্ববৃত্তাকার শঙ্কুর তিনটি মানের মধ্যে যে কোনো দুটির মান দেওয়া থাকলে অপরটির মান আমরা নির্ণয় করতে পারি। লম্ববৃত্তাকার শঙ্কু যার মুখটি বন্ধও হতে পারে খোলাও হতে পারে, এই মুখটা বন্ধও হতে পারে অথবা খোলাও হতে পারে। লম্ববৃত্তাকার শঙ্কুর দুইটি তল মানে দুই রকমের তল, একটি পার্শ্বতল বা বক্রতল চারপাশের তলটি এবং একটি বৃত্তাকার সমতল। এই মুখটি বন্ধ হলে একটা বৃত্তাকার সমতল পেতাম। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর দুইটি তল, একটি হচ্ছে বক্রতল বা পার্শ্বতল আর একটি বৃত্তাকার সমতল। আমরা এরপরে জানব যে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করা যায়। ক্ষেত্রফল নির্ণয়কারী সূত্র কিভাবে আসলো? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রই বা কী, বা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন নির্ণায়ক যে ফর্মুলা বা সূত্র সেটি কি, কিভাবে আসলো, এগুলি আমরা ধীরে ধীরে জানব। এটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর একটি বৃত্তাকার ভূমি রয়েছে, তির্যক উচ্চতা রয়েছে এবং শীর্ষবিন্দু থেকে ভূমির
কেন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চতা রয়েছে। তো এই লম্ব বৃত্তাকার শঙ্কুর মনে করলাম যে ভূমির ব্যাসার্ধ আর, ধরি কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর, এর ব্যাসার্ধটিকে আর ধরলাম। মনে করলাম এই লম্ব বৃত্তাকার শঙ্কুরে এটা হচ্ছে চিত্র। তির্যক উচ্চতা সমান এল একক, ভূমি ব্যাসার্ধ আর একক। এই লম্ব বৃত্তাকার শঙ্কুকে যদি তির্যক উচ্চতা বরাবর কেটে খুলে দিই, এটা একটা শঙ্কু, এর তির্যক উচ্চতা বাঁকা উচ্চতা বরাবর যদি কেটে খুলে দিই তাহলে কি হবে? একটা বৃত্তকলা পাবো। কি পাবো? একটা বৃত্তকলা, যেটি কোনো না কোনো একটি বৃত্তের অংশ। যে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুকে যদি তির্যক উচ্চতা বরাবর কেটে এটাকে খুলে দেওয়া যায় তাহলে কি পাবো? কোনো না কোনো বৃত্তের একটি বৃত্তকলা পাবো। যেমন এটা একটা বৃত্তকলা, এই বৃত্তের, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তির্যক উচ্চতা বরাবর কেটে যে খুলে দিলাম সেই তির্যক উচ্চতাটাই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ তির্যক উচ্চতাকে আমরা এল ধরেছি, সেই তির্যক উচ্চতা হচ্ছে এই নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। অতএব ওই বৃত্তের ব্যাসার্ধ সমান কত? লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। অতএব এই লম্ববৃত্তাকার শঙ্কু খুলে দিলে যে বৃত্তকলা পাই, সেই বৃত্তকলা যে বৃত্তের অংশ সেই বৃত্তের ব্যাসার্ধ আসলে এল, এর তির্যক উচ্চতাই ওই বৃত্তের ব্যাসার্ধ। আর এই লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে চলেছি আমরা। বক্রতলের ক্ষেত্রফল, এই মুখ খোলা, তো এই বক্রতলের ক্ষেত্রফল মানে আর কিছুই না, এই বৃত্তকলার ক্ষেত্রফল। এই বৃত্তকলাটি বক্রতলে রূপান্তর হচ্ছে, তাই বৃত্তকলার ক্ষেত্রফল মানে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তো বৃত্তকলা যে বৃত্তের অংশ সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এল। তাহলে এই বড় বৃত্তটার মানে নির্দিষ্ট বৃত্তটার পরিধি কত এবং ক্ষেত্রফল কত আমরা বৃত্তের ফর্মুলা থেকে জানি। অতএব ওই বৃত্তের পরিধি সমান 2π আর হয়, কিন্তু এখানে ব্যাসার্ধটা এল আছে, তাহলে 2π এল একক। এবং ওই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। কি সূত্র? পাই আর স্কোয়ার, যদি আর ব্যাসার্ধ হয়, কিন্তু এখানে ব্যাসার্ধ হচ্ছে এল, তাহলে পাই এল স্কোয়ার। অর্থাৎ এই শঙ্কুটির তির্যক উচ্চতা বরাবর খুলে দিলে সেই তির্যক উচ্চতা একটি নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওই নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যদি এর তির্যক উচ্চতা এল হয়, তাহলে এল ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2π এল, এল ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কোয়ার। এবং একটা চমৎকার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তকলার যে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটাই আসলে শঙ্কু তৈরি হলে তার ভূমির পরিধিতে পরিণত হয়। বৃত্তাকার ভূমির পরিধি যে 2π আর,
আর যদি ব্যাসার্ধ হয়, শঙ্কুর বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তবে তার পরিধি কত? 2πr। 2πr আর কিছুই না, সেটা হচ্ছে বৃত্তকলার বৃত্তচাপ। এই যে বৃত্তচাপ, এটাই গিয়ে শঙ্কুর ভূমির পরিধিতে রূপান্তর হচ্ছে। তো এই ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি হচ্ছে 2πr, এবং সেই 2πrই হবে এই বৃত্তকলার বৃত্তচাপের সঙ্গে সমান। তাই এটা 2πr, এটাও হচ্ছে 2πr। অতএব লিখতে পারি বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য এটা আর কিছুই না, এটা হচ্ছে শঙ্কুর ভূমির পরিধি। শঙ্কুর যে বৃত্তাকার ভূমি আছে, ইকুয়ালস টু 2πr। যেহেতু আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাই 2πr হচ্ছে এর বৃত্তাকার ভূমির পরিধি, এবং সেই পরিধি আর কিছুই না, সেটা হচ্ছে বৃত্তকলার বৃত্তচাপ। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই বৃত্তকলা দিয়েই এই শঙ্কু, আর এই বৃত্তকলা এই বৃত্তের অংশ। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যখন এই বৃত্তের মোট পরিধি 2πl, তখন তার ক্ষেত্রফল হচ্ছে πl² ক্ষেত্রফল। তার 2πl পরিধির জন্য ক্ষেত্রফল πl², তাহলে 2πr পরিধির জন্য এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল যদি বার করতে পারি, সেটি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। আর বৃত্তকলার ক্ষেত্রফল মানেই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুর। তো আমরা বলতে পারি 2πl পরিধির জন্য ক্ষেত্রফল πl²। অতএব 2πr বৃত্তচাপের জন্য ক্ষেত্রফল কত? ঐকিক নিয়মে বার করতে পারি, অথবা এইভাবে করতে পারি, অনুপাত আকারে করতে পারি। কীভাবে দেখো, বৃত্তকলার, আচ্ছা এটা লিখে দিয়ে আগে, বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কম, যেহেতু বৃত্তচাপ কম আছে। বৃত্তটার ক্ষেত্রফল বেশি, যেহেতু বৃত্তচাপ মানে পরিধি বেশি। তো বক্ররেখাটা যার বেশি তার ক্ষেত্রফল বেশি, বক্ররেখাটা যার কম তার ক্ষেত্রফল কম। তাই আমরা অনুপাতের আকারে করতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল। এটা কার সঙ্গে সমান? বৃত্তকলাটা উপরে নিয়েছি, বৃত্তকলার ক্ষেত্রফল উপরে, তাই এর বৃত্তচাপটা উপরে। বৃত্তকলার বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি। আরেকবার দেখো, বৃত্তকলার ক্ষেত্রফল বাই টোটাল বৃত্তের ক্ষেত্রফল। তাহলে কী হবে? বৃত্তকলার বৃত্তচাপ বাই টোটাল বৃত্তের বৃত্তচাপ, অর্থাৎ পরিধি, যেহেতু একই বৃত্তের অংশ। অথবা ঐকিক নিয়মও করা যায়, যেভাবে বললাম যে এইভাবে 2πl বৃত্তচাপের জন্য ক্ষেত্রফল দাঁড়াচ্ছে πl²। অতএব এক বৃত্তচাপের জন্য ক্ষেত্রফল হচ্ছে πl² বাই 2πl। অতএব 2πr বৃত্তচাপের জন্য ক্ষেত্রফল কত? যেটা বাড়াবে সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, এবং সেটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। অথবা এভাবেও করা যায়। কিভাবে? এখান থেকে পাচ্ছি বৃত্তকলার ক্ষেত্রফল
সমান বৃত্তকলার বৃত্তচাপ, এর বৃত্তচাপ কত 2πr, বৃত্তের পরিধি 2πl, বৃত্তের ক্ষেত্রফল উপরে চলে গেল গুণ হয়ে যাবে πl²। তাহলে কত হচ্ছে 2π কাটলো, l একটা l কাটলো, তাহলে πr l এত বর্গ একক। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল πrl বর্গ একক এবং বৃত্তকলার যেটি ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাই, বৃত্তকলার ক্ষেত্রফলটাই এসে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলে রূপান্তর হয়েছে। তাই লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত πrl। πrl। তো এইভাবে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অথবা আরও একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তির্যক উচ্চতা বরাবর কেটে খুলে দিলে এরকম একটি বৃত্তকলা পাচ্ছি, তাই বৃত্তকলার ক্ষেত্রফল যার বৃত্তচাপ 2πr, শঙ্কুর ভূমির পরিধি 2πr, তাই এটাও হবে 2πr, এটাই গিয়ে পরিধি তৈরি করছে। তো এরকম বৃত্তকলাকে যদি আমরা এই শীর্ষবিন্দু থেকে এখানে এরকম করে স্লাইস করে লম্বালম্বি করে অসংখ্য টুকরায় পরিণত করি, অসংখ্য স্লাইসে পরিণত করি, অর্থাৎ বলতে চাচ্ছি এরকমভাবে, এত মোটা মোটা না, আরও পাতলা পাতলা অসংখ্য স্লাইসে আমরা পরিণত করি এবং প্রত্যেকটা স্লাইসকে বিপরীতভাবে স্থাপন করি। অর্থাৎ একটা স্লাইসকে মনে করলাম এইভাবে, পরের স্লাইসটাকে উল্টো করে, তারপরে স্লাইসটাকে এইভাবে, তারপরেরটাকে উল্টোভাবে, তারপরেরটাকে এইভাবে, তারপরেরটাকে এইভাবে। তাহলে আমরা দেখতে পাবো যে 2πr এটা সমান দুই ভাগে ভাগ হয়ে, 2πr সমান দুই ভাগে ভাগ হয়ে এদিকে থাকবে πr, যেটা l ছিল তির্যক উচ্চতা, সেই lটা lই থাকবে, প্রস্থটা lই থাকবে, এবং 2πr এটা অর্ধেক হয়ে এদিকে πr, এদিকে πr হয়ে যাবে, অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্র তৈরি করবে। এরকম একটা বৃত্তকলাকে যদি সূক্ষ্ম সূক্ষ্ম স্লাইসে আমরা ভাগ করি এবং বিপরীতভাবে তাদেরকে স্থাপন করি, তাহলে এই বৃত্তকলা একটি আয়তাকার ক্ষেত্রে পরিণত হবে, যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান তির্যক উচ্চতাই থাকবে, তির্যক উচ্চতা যেমন প্রস্থটা সেরকম, ইকুয়ালস টু l। আর দৈর্ঘ্য এখানে 2πr ছিল, এই 2πr অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এপারে অর্ধেক ওপারে অর্ধেক, এই যে πr এদিকে πr এদিকে, এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্য ইকুয়ালস টু 2πr/2 ইকুয়াল টু πr। অতএব ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ইকুয়াল টু πr ইন্টু l, πrl বর্গ একক। তো এইভাবেও চিন্তা করা যায় যে লম্ববৃত্তাকার শঙ্কুর যে বক্রতল তির্যক উচ্চতা বরাবর খুলে দিলে একটি আমরা বৃত্তকলা পাচ্ছি, বৃত্তকলাকে লম্বালম্বি করে চিরে যদি আমরা স্লাইস তৈরি করি, তাদেরকে বিপরীতভাবে স্থাপন করি, তাহলে এটা একটা আয়তক্ষেত্রে পরিণত হবে।
যার প্রস্থ তির্যক উচ্চতা এল এর সঙ্গে সমান থাকবে, কিন্তু দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্যটা গিয়ে এটা অর্ধেক হয়ে যাবে, এদিকে 0 এদিকে টোয়াইস পাই আর। যদি হাফ হাফ করি, ডাইরেক্ট হাফ করলে কিন্তু হবে না, স্লাইস করে করে আমাদের মেকআপ দিতে হবে, তাহলে আয়তাকার ক্ষেত্র তৈরি হবে। তো প্রস্থ হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে পাই আর, তাহলে ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাই আর এল। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। তা আমাদের মনে রাখতে হবে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল একক। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলটা হচ্ছে পাই আর এল, আর ভূমি যদি বন্ধ থাকতো তাহলে ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তো বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এক মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বলতে পাই আর স্কোয়ার, আর বক্ষতলের ক্ষেত্রফল এইমাত্র আমরা তৈরি করে দেখলাম পাই আর এল। পাই আর যদি কমন নিই তাহলে আর প্লাস এল এত বর্গ একক লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। মুখস্থ রাখার দরকার নেই, আমরা পাই আর এল যদি মনে রাখতে পারি, সেই পাই আর এল এর সঙ্গে এই পাই আর স্কোয়ার বৃত্তটার ক্ষেত্রফল যোগ করে দেব, তাহলেই আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আমরা লম্ববৃত্তাকার চোঙ আলোচনা করেছি। লম্ববৃত্তাকার চোঙ ভূমি বৃত্তাকার, তার শীর্ষ বৃত্তাকার এবং লম্বভাবে চারদিক থেকে উঠেছে একটি চোঙ। তো লম্ববৃত্তাকার চোঙ তার ভূমিটি বৃত্তাকার রেখে আস্তে আস্তে সংকুচিত করলে এরকম আমরা শঙ্কু পাই। তো লম্ববৃত্তাকার চোঙের যা আয়তন আর এর আয়তন সমান নয়। আমরা যদি এমন একটি লম্ববৃত্তাকার চোঙ এবং এমন একটি লম্ববৃত্তাকার শঙ্কু নিই, লম্ববৃত্তাকার চোঙ আকৃতি একটা পাত্র আর ওই উচ্চতার ওই ব্যাসার্ধের একটা লম্ববৃত্তাকার শঙ্কু পাত্র, ছবিতে দেখিয়েছি, তাহলে এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে পাত্র রয়েছে তাতে জল পূর্ণ করে এই খালি লম্ববৃত্তাকার চোঙের পাত্রে আমরা ঢালবো। ঢাললে দেখা যাবে যে লম্ববৃত্তাকার শঙ্কু এর যা উচ্চতা, এর যা ভূমির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙেরও একই উচ্চতা, একই ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু আর লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ একই, উভয়ের উচ্চতা একই। তো এই শঙ্কুকে জলপূর্ণ করে তারপরে যদি আমরা চোঙের মধ্যে ঢালি তাহলে দেখা যাবে তিনবার লম্ববৃত্তাকার চোঙকে জলপূর্ণ করে চোঙের মধ্যে ঢাললে তবেই লম্ববৃত্তাকার চোঙটি ভর্তি হবে সমান উচ্চতার সমান ব্যাসার্ধের। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের আয়তন এই শঙ্কুর 3 গুণ আয়তনের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি যে 3 ইন্টু লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তন নিয়ে আমরা আলোচনা করেছি
যে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করো, চোঙটি ভরে যাবে। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা গুণ করবো মানে এইচ। তা লিখতে পারি 3 ইন্টু শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা গুণ করলে আয়তন হয়। চারদিকের দেওয়াল যদি ভূমির সঙ্গে লম্বভাবে উপরে ওঠে তাহলে তার আয়তন ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দিতে হয়, তাহলেই ভরে যায়। তাই লম্ববৃত্তাকার চোঙ, তার ভূমি বৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা গুণ করলাম, তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের 3 গুণ লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সমান। 3টা উপরে গেলে কি হচ্ছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমির ক্ষেত্রফলের সঙ্গে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করব, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করব, কিন্তু চারদিক থেকেই ক্রমানুসারে সুষমভাবে কমতে কমতে গিয়ে শীর্ষবিন্দুতে শেষ হয়েছে। তাই চারদিক থেকে আয়তনটা কমে গেছে। চোঙের কিন্তু আয়তন কমেনি, চোঙের বেলাতে সোজাসুজি উঠেছে চারদিকের বৃত্তাকার প্রান্ত, তো চারদিকের প্রান্তটা সোজাসুজি উঠেছে, তাই চোঙের আয়তনটা অনেক বেশি। এটা চারদিক থেকে কমতে কমতে শীর্ষবিন্দুতে শেষ হয়ে গেছে, তাই এর আয়তন 3/1 চোঙের। এই হাইটেরই যদি একটা চোঙ নেওয়া হতো এই ব্যাসার্ধ এই বৃত্তর মতোই, তাহলে এই শঙ্কুর আয়তন হবে চোঙের 3/1, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা পেলাম লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল হলে প্রথম পিথাগোরাসের ফর্মুলা থেকে পাচ্ছি এই 3 জনের সমকোণী ত্রিভুজ উৎপন্ন করাই, এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল, চারদিকের যে বক্রতল তার ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল যোগ করলে পাই আর স্কোয়ারের সঙ্গে পাই আর এল যোগ করলে পাই আর কমন নেব, তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। আর শঙ্কুর আয়তন কত, চোঙের আয়তনের 3/1, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক শঙ্কুর আয়তন। তাহলে এইভাবে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন ক্ষেত্রফল এবং আয়তন নির্ণায়ক ফর্মুলা বা সূত্রগুলি তৈরি করে দেখলাম, যাচাই করলাম। এরপরে আমরা গণিত প্রকাশ বইয়ের বেশ কিছু সহজ অঙ্ক এই লম্ববৃত্তাকার শঙ্কুর সমাধান করব। গণিত প্রকাশ বইয়ের 227 পেজের একটা সহজ অঙ্ক, 4 নম্বর অঙ্কটি আমরা তুলে নিয়েছি বোর্ডে। কি আছে অঙ্কটিতে, কোনো শঙ্কুর বলতে লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলছে, যার উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, যার উচ্চতা এবং তির্যক উচ্চতা 6 সেমি 10 সেমি, উচ্চতা হচ্ছে 6 সেমি, তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি। তো আমরা জানি এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো পিথাগোরাসের যে ফর্মুলাটা প্রথমে লিখেছিলাম সেখান থেকে আমরা আর এর মানটা পাবো। এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এই তিনটির মধ্যে যে কোনো দুটির মান পেলে অপরটির মান আমরা বার করে নিতে পারি। এবং এই তিনটির সহযোগিতায় লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি সমস্ত কিছু বার করতে পারি। তো যেগুলো দেওয়া আছে তার সাহায্যে অপর প্যারামিটারটি আমরা বার করব। দেওয়া আছে বা প্রদত্ত শঙ্কুর উচ্চতা h ইকুয়ালস টু 6
সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা অতএব আমরা জানি r equals to root over of l square minus h square। যেহেতু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, ঋণাত্মক হয় না, তাই আমরা মাইনাসটা নিলাম না, শুধু প্লাসের মানটাই নেব। এটা লিখে দেওয়া যায়। তাহলে এখান থেকে পাচ্ছি r ইকুয়ালস টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 100 মাইনাস 36 মানে হচ্ছে 64, r ইকুয়াল টু হচ্ছে 8 সেমি। তাহলে r এর মান কত? 8 সেমি। তাহলে কি বার করতে হবে? শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর কমন নিলে আর প্লাস এল। তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ একক, মান বসাবো। পাই বলতে 22/7, আর বলতে বার করেছি আমরা 8, এদিকে 8 প্লাস এল বলতে 10, এত বর্গ সেমিতে দেওয়া আছে, এত বর্গ সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু 8 ইন্টু 18, এত বর্গ সেমি। এটা আমরা গুণ করে 7 দিয়ে ভাগ করব, দশমিক একটা সংখ্যা আসবে। এর উত্তর আসবে 452। আমি আর করছি না, রাফে করুন 452.57, এই টাইপের আসবে একটা, এত বর্গ সেমি। গুণ করে 7 দিয়ে ভাগ করবে, অতি সহজ, রাফে করে নেবে। আর শঙ্কুটির আয়তন কত? অতএব শঙ্কুটির আয়তন শঙ্কুর আয়তন মনে রাখতে হবে 3/1, 1/3 থাকবে। আর লম্ববৃত্তাকার চোঙের যা ফর্মুলা সেটাই লিখব, কিন্তু 1/3 দিয়ে। তাহলে 1/3 ইন্টু 22/7 আর স্কোয়ার, আর বলতে হচ্ছে 8, 8 ইন্টু 8, আর এইচ বলতে 6, 3 2 6, এত ঘন সেমি। আয়তনে একক ঘন সেমি, এখানে ঘন একক। কাটাকাটি যাচ্ছে না, তাহলে কাটাকাটি করে নিতে হবে। 22 দিয়ে 44, 8 64, 44 আর 64 গুণ করব, 7 দিয়ে ভাগ করব, করলে রাফে করে দেখবে 400, এত ঘন সেমি আসবে। তাহলে এইভাবে যদি আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা, তিনটার মধ্যে যে কোনো দুটার মান পেয়ে যাই, প্রথমে পিথাগোরাসের সূত্র থেকে এই ফর্মুলা থেকে অপরটির মান বার করে নেব। যেই মাত্র 3টি মান পেয়ে গেলাম, তারপরে আয়তন বলো, বক্রতলের ক্ষেত্রফল বলো, আর সমগ্র তলের ক্ষেত্রফল বলো, যেটা আসবে তার ফর্মুলা বসিয়ে নিখুঁতভাবে হিসাব করতে হবে। এখানে গুণ করে ভাগ করে নিজেই পারবে রাফে, তাই আমি আর করে দেখালাম না। 452.57 বর্গ সেমি শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, আর 402.28 ঘন সেমি শঙ্কুটির আয়তন। থ্যাংক ইউ।